নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ঘড়িতে 11টা বাজে, 11:30টায় এমআরও কাউন্টারে রিপোর্টিং। আজকের আমার সার্জিক্যাল ডক্টর সুজাতা চেস দেখবেন। আর সব ঠিক থাকলে, যেটুকু এখনও অবধি ঠিক আছে, আগামীকাল আমার ওটি হবে। তো এখন ডাক্তারের ওপর ডিপেন্ড করছে দুটো সার্জারি হবে কি না। এই লাস্ট মুহূর্তে টিউমারের ব্যাপারটা এমন একটা হয়ে গেল, ঘেটে গেল, আমি জানি না কি হবে। আমাকে আমার ডক্টর বিশালের সাথে কথা হয়েছিল ফোন মারফত। তো উনি তো বলেছিলেন হ্যাঁ করে দেওয়া যাবে, এবং আমার গাইনো ডাক্তারের সাথে উনি কথা বলে নেবেন। আমি জানি না এখন সুজাতা ম্যাম কী বলবে। ভীষণ টেনশান চলছে সকাল থেকে, কাল থেকেই বিপিটা হাই হয়ে গেছে, টেনশান চলছে, নানা রকম প্রবলেম হচ্ছে শরীরে। আর আজকে সকাল থেকে আরোই টেনশানটা বেড়ে গেছে আমার। তো দেখি আগে ম্যামের কাছে যাই, কি বলছে। যেটা বলবে সেটাই তো মানতে হবে, জোর তো খাটাতে পারবো না। দেখা যাক, রিকোয়েস্ট তো করতে পারবো। তো এখন হসপিটালের দিকে যাচ্ছি। সকালে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি আমি আর গৌতম আজকের। আর রান্নাবান্নার কোনো ব্যবস্থা করিনি, কারণ আজকের হয়তো ম্যাম এদিক ওদিক পাঠাতে পারে যদি কালকে সার্জারিটা হয়। আমাদের হয়তো অনেক প্রসিডিওর আজকেরও করে নিতে হবে। তো সুতরাং যদি সেরকম হয় হোটেলেই খেয়ে নেবো। তো চলো দেখো কি হচ্ছে। 5:17 বাজে, এখন খাবার জন্যে ম্যাগি বানানো হচ্ছে। গৌতম বলেই ছিল হসপিটাল দিয়ে ফেরার পথে যে কিছু একটু খেয়ে দিয়ে যাই বা হোটেল থেকে ভাত খেয়ে যাই। আর সে অবস্থায় নেই, একদম হতাশ হয়ে হসপিটাল থেকে ফিরছি আমি আর গৌতম। ঘণ্টাখানেক তো আমরা ওই রুমেই বসেছিলাম। 4টের সময় আমরা ফিরেছি, 4টে থেকে প্রায় খাটে বোকার মতো বসেছি। এখনও ড্রেস চেঞ্জ করিনি, স্নান করিনি, কিচ্ছু ভালো লাগছে না। একদম সবটাই ঘেঁটে গেছে। আবার জানি না কেন এরম হচ্ছে, একদম সব ঠিক হয়ে আবার আমরা সেই আগের জায়গায় ফিরে যাচ্ছি। তো যাই হোক, পরে শেয়ার করছি। ভীষণ জোর খিদে পেয়েছে আমার আর গৌতমের। জানি না এখনও এই পরীক্ষা কতদিন আমাদের দিতে হবে, এই যুদ্ধ আমরা কিভাবে লড়বো, কিভাবে যুদ্ধ শেষ হবে কিচ্ছু জানি না। লাঞ্চে তো আজকের আর ভাত খাওয়া হয়নি, আর সেটা তো আগেও শেয়ার করেছিলাম, হয়তো আজকে ভাত খেতে পারবো না। এই এখন 5:30 বাজে, ম্যাগি বানিয়ে নিয়েছি, আমি আর গৌতম খাবো। গৌতম অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ম্যাগি খেয়ে একটু স্নান টান করে নিয়েছি, অল্প জল দিয়ে স্নান করেছি। আর আমার পুরো ট্যানে পুরো কপালটা পুড়ে গেছে, এমনি কপাল পোড়া, আরও কপাল পুড়ে গেছে। এদিকে মন খারাপ করে গৌতম দাঁড়িয়ে আছে লনটায়, ছোট্ট একটা ব্যালকনি মতো আছে। আর আকাশ দেখো, আকাশ মেঘ করে এসেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। পুরো আকাশ মেঘকে কালো হয়ে গেছে। তো গতকাল আর ভিডিওটা এন্ড করতে পারিনি। আজকের আবার পরের দিন, আজকের আমার ওটির ডেট ছিল, যেটা ক্যান্সেল হয়ে গেছে। চলে এসেছি তোমাদের সামনে। সকালবেলা সিএমসি গেছিলাম, সকালবেলা আজকে গাইনো ডাক্তার দেখিয়ে আসলাম, দেখেই কিছুক্ষণ আগে ফিরলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 12টা। সকাল 8টার সময়, 8:30টার সময় গেছিলাম। তো কালকে থেকেই শুরু করি। কালকে কি হয়েছে, কালকে প্রথমত আমরা গেলাম, যেহেতু টোকেন কেটেছিলাম 42 নম্বরে ছিল ডক্টর সুজাতা চেস, সার্জিক্যাল 4-এর ডাক্তার দেখাবার কথা ছিল। যেহেতু আজকে সার্জারি হওয়ার কথা ছিল, সেহেতু কালকে একবার দেখাবার কথা ছিল। তো সেই সময় হঠাৎ আমার যে ডাক্তারগুলো চেক করছিল কয়েকদিন ধরে, সুজাতা চেসের যে টিমটা পুরো আমাকে ওটির আগে যে প্রিপারেশন করছিল, তার মধ্যে একটা ডক্টর ছিল, ডক্টর সৌরভ সাহু। তো ডাক্তারের সাথে বেশ আমার ভালোই একটা পরিচিত হয়ে গেছিলো, ওনার সাথে ডাক্তার সূর্যার সাথে। তো সৌরভ সাহু যথারীতি আমাকে দেখতে পেয়ে আমাকে ডাকে এবং আমাকে বলে যে তোমার ওটিটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, আমরা বোর্ড মিটিং করেছিলাম, এটা ইম্পসিবল ব্যাপার। তোমার যেহেতু ডায়ময়েড টিউমার রয়েছে, টিউমারটাকে আগে অপারেট করতে হবে, তারপরে সার্জিক্যালে ইউনিটে এসে তুমি আবার হার্নিয়াটা সার্জারি করতে পারবে। উনি বললেন, বলার পরে আমি হতাশ হয়ে গেলাম। তাও আমি রিকোয়েস্ট করলাম, বলো না কোনোভাবেই দুটো সার্জারি একসাথে হবে না, ম্যাম করবে না। হয়ে গেল, মাথায় প্রথমে গিয়েই ঝাটকা। তার কিছুক্ষণ পর ডক্টর সূর্যার সাথে দেখা হলো। এই দুটো ডাক্তার যে আমি কী ভালো পেয়েছিলাম, বলার মতো না। সূর্যা স্যার এত ভালো, একবার দেখে তো হেসে হেসে হাত পাত দেখালো। তারপর উনি অন্য ডাক্তার সাথে বেরিয়ে যাচ্ছিলেন, বেরিয়ে না গিয়ে আবার রিটার্ন আসলো। এসে আমি বসেছিলাম, আমার সাথে কথা বলে গেল, গুছিয়ে বললো ব্যাপারটা, যে সুকন্যা দুটো সার্জারি একসাথে হবে না, কারণ সিস্ট থাকলে ওই আমরা যেহেতু মেশ বসিয়ে করব, সিস্টের ওটি করে সঙ্গে সঙ্গে আগে মেশ বসিয়ে হার্নিয়া সার্জারি যদি করি, তাহলে সেই ক্ষেত্রে হার্নিয়ার ওই যে মেশটা আছে ওটা ইনফেকশন হয়ে যেতে পারে। আর ইনফেকশন হয়ে গেলে এত খরচা করে যে সার্জারিটা করছো, আবার তোমার আরও খরচা হতে পারে। যদি একবার ইনফেকশন হয়ে যায়, আবার প্রচুর টাকা খরচা হয়ে যেতে পারে। সুতরাং যেটাকে করবে একটু প্রপারলি করার চেষ্টা করলে মনে হচ্ছে বেটার হয়।
তুমি এক কাজ করো, আগে গাইনো প্রসিডিওর করে আসো, গাইনো সার্জারি করে আগে টিউমারটাকে তুমি ইয়ে করে দাও, রিমুভ করে দাও, তারপর হার্নিয়া হয়ে যাবে। আর যদি টিউমার রিমুভ করতে গিয়ে দেখি হার্নিয়ার পজিশনটা খুবই খারাপ, তাহলে আমরা ওই বললো সুতো দিয়ে টাকা লাগিয়ে দেবো, মানে একটা হার্নিয়ার একটা ছোট্ট অফিসিয়াল একটা সার্জারি ওরা করে দেবে, কিন্তু মেশ বসাবে না। আবার কয়েক বছর পর এসে বলছে এক বছর কি 1.5 বছর পর এসে তাহলে তখন মেশ বসিয়ে দেওয়া হবে। তো আমাদের এইটুকু ডক্টর সুরিয়া বললো, তখনও সব জিজ্ঞাসা ছিল, কিন্তু আমি এইটুকু বুঝতে পারলাম যে যখন ডাক্তাররা জানতে পেরে গেছে যে সার্জারিটা হবে না, মানে আমার সার্জারি হবে না, এটা আগেই কথা হয়ে গেছে। কিন্তু এদিকে যে বসে থাকতে হবে, ডাক্তারের যে 42 নম্বরে আমার টোকেন নেওয়া, তো 42 নম্বরে যে টোকেন টাইমটা আসলো, প্রায় 3 ঘন্টা ওয়েট করার পর তখন সেম এক কথাই বললো সুচেতা শেষ, সুপর্ণা আমরা মানে এক সময় দুটো সার্জারি করতে পারবো না, আমাদের হার্নিয়া সার্জারির সাথে ওভারি টিউমারের সার্জারি হবে না, ওটা হয়ে গেলে আমার মেশে ইনফেকশন হয়ে যাবে, তোমাকে আলাদা আলাদা করতে হবে, তুমি ওই সার্জারি করে তার 2 সপ্তাহ পর আবার হার্নিয়া সার্জারি করতে পারবো। ব্যাস এইটুকু, আর কোনো এন্টারটেন নয়, আর কোনো কথা না। আমাদের অনেক জিজ্ঞাসা ছিল, অনেক কিছু জানার ছিল, কিন্তু কোনো কথা না। উনি ফাইলটা বন্ধ করে দিয়ে বললো যাও। বারবার গেলে, সব থেকে বড়ো কথা, কলকাতায় ট্রিটমেন্ট খুব খারাপ, ডাক্তার খুব খারাপ, আমি সবসময় স্বীকার করি, কিন্তু কলকাতায় একবার ভিজিট দিলে সেকেন্ড টাইম কিন্তু 1 সপ্তাহের মধ্যে আর ডাক্তার ভিজিট দিতে লাগে না, 1 উইকের মধ্যে। এখানে আমি 1 সপ্তাহের মধ্যে যদি 4 বারও দেখাচ্ছি, আমাকে হাফ 450 টাকা পে করতে হচ্ছে, যে তোমার প্রাইভেট ক্লিনিক। তো কনস্ট্যান্ট টাকা যখন নিচ্ছ, এত টাকা, পেশেন্টের যদি কিছু কোয়ারিজ থাকে সেইগুলো তো সলভ করো, টাকা তো নিচ্ছ, বা 2 মিনিটের মধ্যে 2টো কথা বলে বেরিয়ে যাও, আমরা কোথায় যাব, কি করব, তারপর প্রসিডিওর কি, আমার অ্যানেস্থেশিয়া থেকে শুরু করে এত কিছু প্রসিডিওর তোমরা করে নিলে, তারপর এখন আমরা কিছু জানি না, তুমি গাইনোতে চলে যাও। আরে সেই গাইনোতে যাব কিভাবে, কি একটা অ্যাপয়েন্টমেন্ট তো করে দাও, কিচ্ছু না। আমি রিকোয়েস্ট করলাম, ম্যাম ইয়েতে এমআরও কাউন্টারে গাইনো ক্লিনিকের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, আমি এবার কী করবো এই সিচুয়েশনে, আমরা কিচ্ছু জানি না, আমি কুছ নেই জানতে, বাহার যাকে দেখো। ব্যাস হয়ে গেল, ওইখানেই ওই এতেই ওনাদের আমাদের সাথে সম্পর্ক শেষ, ওটি যেহেতু হবে না। ব্যাস আমরা দুজনে কি করলাম, আর এমআরও কাউন্টারে ওই মানে ক্যাশ কাউন্টারে ইয়ে নেওয়ার জন্যে, ওই কী বলে, আমারও মাথা চলে যাচ্ছে এখন, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বদলে আমরা চলে গেলাম সিলভার গেটে। আমরা জানি এই একদিনের গ্যাপে কখনো অ্যাপয়েন্টমেন্ট পাবো না, এখন যা মানে হসপিটালের অবস্থা, অর্ধেক ডাক্তার নেই, আর যে কিছু ডাক্তার আছে সবাই সেই ডাক্তারের উপরই হামলে পড়ছে, বিশাল বড় বড় লাইন, সেরম ধীর স্থিরে কাজ হচ্ছে, কোনো মানে চট জলদি পরিষেবা নেই, এরম একটা অবস্থা। তারপর আমরা সঙ্গে সঙ্গে সিলভার গেট গেলাম, যেমন সিলভার গেটে যে ম্যামটা ছিল তৎকালে করে দেওয়ার জন্যে, অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়ার জন্য ভীষণ ভালো, আমাকে বলো একটাই আছে, সকাল থেকে কেউ পায়নি, এই অ্যাপয়েন্টমেন্টটা মনে হচ্ছে এটা আপনার জন্যই ছিল, একটা আপনাকে দিয়ে দিচ্ছি, কালকে নিয়ে নিলাম। নিয়ে তো ঘরে ফিরলাম, ওই তো খাওয়া দাওয়া তোমাদের দেখালাম, ম্যাগি খেলাম, সারা রাত আর কিচ্ছু খাওয়া নেই আমাদের, স্বামী স্ত্রী ঝগড়া করে করে মরে গেলাম। গৌতম তো জানি ওর অনেক রকম টেনশন, কাজের টেনশন, বিজনেসটা বন্ধ হয়ে গেল সব নিয়ে, আমাকে যা নয় তাই বললো, আমি একটু কেঁদে ভাসালাম, আর কী করবো, আমি নিরুপায়, আমার তো কেউ নেই। একটা মানুষ করছিল, তারও অনেক আমার প্রতি অভিযোগ, তার অনেক কথা কালকের, আমাকে যা নয় তাই বলে গেল, আমি নাকি ওর কাজ বাজে নিয়ে চিন্তাই করি না, আমি শুধু এতই সেলফিশ নাকি আমি শরীরটাকেই নিয়ে চিন্তা করি, আমার ট্রিটমেন্ট নিয়ে চিন্তা করি। আমি তো ট্রিটমেন্ট করতে আসতেই চাইনি, এখানে আনার মূলেও নিয়ে এসেছি। আমি বারবার বললাম যে আমাদের লোকবল নেই, আমরা দুজন, মেয়েটাকে রেখে আসতে হয়, দূরে কোথাও করতে হবে না। আমি সার্জারিটাও চেয়েছিলাম কলকাতায় হয়ে যেতে, শুনলো না, এখানে বেটার সার্জারি বলে নিয়ে আসলো। এখন আমার ওপর ব্লেম করলে তো কিছু হবে না। এইবার আসার আগেও আমি কিন্তু বলেছিলাম আমি যাব না, তুমি কাজবাজ করে নাও, পরে দেখা যাবে, যা হবে হবে, কপালে যা আছে তাই হবে। শুনলো না, নিয়ে এসে এখানে একটা সিন ক্রিয়েট, কালকের প্রচণ্ড অশান্তি, উল্টোপাল্টা কথা, কিছু করার নেই, আমাকে তো শুনতেই হবে, রোগটা আমার। আমি যে বলি না আমার কপালটা খারাপ, একদমই না, ভগবান নিজের কাছে টেনে নিচ্ছে, আমার মেরে দে আমাকে বাবা, আমি বারবার ভগবানকে বলছি, সুস্থ না করতে পারলে আমাকে মেরে দাও, সেটা তো আমি মারতে পারছে না, আর বরঞ্চ রোগের পর রোগ, তারপরে ফেড আপ হয়ে যাচ্ছি। হয়ে গেল, আজকে সকালবেলা যথারীতি আবার সব মনটাকে আবার তৈরি করে গেলাম, কি বলে দেখি, হ্যাঁ চলে গেলাম সার্জারি ডক্টর, আমার গাইনো ডক্টরের কাছে। উনি সবটা দেখে বললো যে সুপর্ণা সার্জারি করতে হবে। উনি বললেন যে ও রাইট সাইড ওভারিতে যে টিউমারটা আছে, আমরা টিউমারটা শুধু সার্জারি করে তো বেকার লাভ নেই, সেহেতু এতগুলো টাকা দিয়ে সার্জারি করবে, আমি ওভারিই কেটে বাদ দিয়ে দিই।
এবং একটা না, তোমার দুটো ওভারই কেটেই বাদ দিয়ে দিই, তাহলে আর পরেও কোনো হ্যাপা থাকবে না, আর না সিস্ট হবে, না টিউমার হবে, না প্রবলেম হবে। আমিও তখন ডিসিশন নিলাম যে ভাই সব কেটে বাদ দিয়ে দাও, আগে যদি পেটটা খালি হয়ে যায় তাহলে রোগ তো হবে না। ম্যাম যেটা মনে হয় কেটে বাদ দেওয়ার বাদ দিয়ে দিন, যেটা থাকলে পরবর্তীকালে আমি আবার রোগে পড়তে পারি সব কেটে বাদ দিয়ে দিন, আমার আর কোনো মানে আর চিন্তাভাবনাই নেই। তো উনি বললেন ঠিক আছে, টিউমারের সাথে দুটো ওভারই বাদ দিয়ে দেবো। দিয়ে উনি আমাদের বললেন 1 লাখ টাকা সার্জারিতে লাগবে এবং মেডিসিন পুরো আলাদা, মানে ওইখানে 1,20,30 লাগবে সার্জারিতে। যে সার্জারি দুটো একসাথে হলে আমার 2 লাখ টাকার মধ্যে হয়ে যেত, এখন সেটা দাঁড়ালো ওই ডাক্তার নেবে, ওই ডাক্তার বলেছে 1,00,000 1.5 লাখ থেকে 1,80,000 সার্জিক্যাল ডক্টর, ইনি বললেন 1 লাখ টাকাও নেবে, মেডিসিন আলাদা করে 1,20,000 থেকে 30, তাহলে আমার 3 লাখের কাছে চলে গেল বিল। তো হয়ে গেল গল্প। মানে আমরা গরিব মানুষে কোথা থেকে রিকোয়েস্ট করলাম, কোথা থেকে পাবো এইসব এত টাকা এত ওরা তো শুনতেই চায় না। তো আমাদের একটু প্রবলেম হচ্ছে, গৌতমের অফিস থেকে কালকে এসেছে, গৌতমকে ইমিডিয়েটলি অফিস জয়েন করতে হবে, মাত্র 10 থেকে 11 দিনের ছুটি নিয়ে এসেছে। তো আমি একটা ডিসিশন নিয়েই গেছিলাম যে কলকাতা ফিরে যাব, আর চিন্তাভাবনা করবো না। আমি চাই না যে আর কোনো হোক, যে কলকাতায় যাই ভাবনা চিন্তা করে আসবো। হ্যাঁ, তার জন্য আমি ডিসিশন নিয়েই গেছিলাম যে ডাক্তার যাই বলুক এই মুহূর্তে ওটি করবো না, কলকাতায় রিটার্ন যাবো। আর ভালো লাগছে না এইখানে মাথা আমরা ঠান্ডা রাখতে, আমি ডিসিশন নিতেই পারছি না, বারবার এইভাবে হতে আমার ডিসিশন হয়ে যাচ্ছে। তারপরে আমার জন্যে মানে সবাই সাফার করছে, কেন করবে সেটাও একটা ব্যাপার। হ্যাঁ, আমি তো একা একা আছি, তার মধ্যে সবাইকে নিয়ে ডুবে মরছি। তো আমরা যথারীতি কথা বললাম ওনার সাথে, তারপরে একটা কথায় আসলাম। উনি বললেন যে ঠিক আছে তাহলে তোমরা অগাস্টে করো। তো অগাস্টে আমরা 25 অগাস্ট আবার টাইম নিলাম, কারণ যাবো গুছিয়ে আবার আসবো, তার জন্য তো টাইম লাগবে, 1 সপ্তাহের মধ্যে তো এসে করতে পারবো না। আর এখানে আমি একা থাকতে পারবো না, গৌতমকে অফিস জয়েন করতে হবে, এখানে একা আমি কী করে পড়ে থাকবো, এই দুটো এসে একা ওইভাবে। আমরা 25 আগস্টের ওটি টাইম নিয়ে নিলাম। তো ম্যাম আমাদের বললো তুমি 21 আগস্টের মধ্যে তুমি ভেলোরে ঢুকবে, তুমি 22 আগস্ট আমাকে দেখাবে, 23 আগস্ট তুমি অ্যানেস্থেশিয়া করাবে, 24 আগস্ট তুমি অ্যাডমিট হবে, আর 25 আগস্ট সার্জারি, সব ঠিকঠাক থাকলে 30 আগস্টের মধ্যে তোমাকে ছুটি দিয়ে দেবো। তারপর ছুটি হয়ে গেলে আমার হার্নিয়ার প্রসিডিওরে চলে যেতে হবে, কারণ 2 সপ্তাহ পরেই হার্নিয়া ডাক্তার বলেছে সার্জারি করবে। তো আপাতত তো এইভাবেই একটা ডিসিশন নিয়ে আমাদের মানে বেরিয়ে আসতে হলো, এছাড়া আমাদের কোনো উপায় নেই। হ্যাঁ, কারণ আর কী করবো, কতদিন পরে থাকবো, আর এই রিপোর্টগুলো 3 মাসই ভ্যালিড হবে, 3 মাস পর নাহলে আবার সব রিপোর্ট করতে হবে। মানে আমরা এমন একটা পরিস্থিতিতে আছি, মানে কি বলবো, মানে একদম অথই জলে। আমি যে কথায় কথায় বলতাম যে আমার কপাল খারাপ, সবাই হয়তো ভাবতো যে ভিডিওতে আমি ভিউজ পাওয়ার জন্য বলি, আর যারা এতদিন ধরে আমার ভিডিও দেখে আসছো তারা একদমই বুঝতে পারবে আমার কপাল কতটা খারাপ। সেই 24শে নভেম্বর থেকে আমি একটা হার্নিয়ার সার্জারি নিয়ে ঘুরছি, তাতে নিত্য নতুন আমার অর্গানে নানা রকম প্রবলেম বেরিয়েছে, নানা রকম রোগ বেরিয়েছে, এবং ওটিটা পরপর ক্যান্সেল হয়ে গেছে। এবারও আজকের আমার কিন্তু ওটি হওয়ার ডেট, দুটো ওটি একসাথে, কিন্তু কালকের আমি জানলাম আমার ওটি হচ্ছে না। মানে আমি আর মানে আমার বাচ্চার আশাও নেই। তো আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করেছিল, মানে গৌতম জিজ্ঞাসা করেছিল যে কলকাতায় গেলে এটা রিস্ক হচ্ছে। হ্যাঁ, এটা রিস্ক আছে। টিউমারটা এতটাই বড় হয়েছে, টিউমারটা রোটেট হয়, ডার্ময়েড টিউমার রোটেট হয়, রোটেট হলেই ওর পেন শুরু হবে, একটা ইমার্জেন্সি সাংঘাতিক পেন, তার সাথে ভমিটিং হবে, নাক মুখ দিয়ে ব্লিডিং হতে পারে, এবং তখন ইমিডিয়েটলি ওকে ওটি করাতে হবে। তো সেই সময় তো আপনারা ইমিডিয়েটলি কলকাতা থেকে ওকে ওই অবস্থায় ভেলোরে নিয়ে এসে ওটি করতে পারবেন না, তখন আপনাকে কলকাতায় ওটি করে নিতে হবে। আর আমিও কলকাতায় গিয়ে আপনার ওয়াইফকে ওটি করাবো না, ম্যামের কথা। তো আমি বললাম ম্যাম আপনাকে কি করাতে হবে না, আমরাই আসবো আর চেষ্টা করবো কতটা দূর কী করা যায়। এখন আমার কিছু করার নেই, আমাদের এই ইমার্জেন্সি সিচুয়েশনে এত রিস্ক নিয়ে রিটার্ন হতে হবে, কিচ্ছু করার নেই। কারণ মানে কি বলবো, এইভাবে পড়ে থাকলে গৌতমের এখনও যদি 1 সপ্তাহ হতো, 1-1.5 সপ্তাহ পর হয়তো ম্যাম হতো ওটির ডেট দিত, কিন্তু এতদিন পড়ে থাকলে ওর চাকরিটা বাঁচানো যাবে না, চাকরি না থাকলে খাবো কি আর ট্রিটমেন্ট করাবো কি। তো ছেড়েই দাও আর কি, মেয়েটাকেও দূরে রেখেছি, আমার আর ভালো লাগছে না। আমার তো এবার মনে হচ্ছে কলকাতা গেলে রিটার্নই আসবো না, তাতে পচে গলে মরে যাই, যা হবে হয়ে যাক, আর ভালো লাগছে না। মানে নিজেকেই প্রচণ্ড সেলফিশ মনে হচ্ছে যে আমি নিজের জন্য ভাবছি, নিজের জন্য চিন্তা করছি, নিজের রোগ সারাবার জন্য মানে কারোর প্রায়োরিটি দিচ্ছি না, আমার নিজের প্রতি নিজেরই একটা বাজে লাগছে। তো যাই হোক, এখন দেখা যাক কি হয়। আপাতত এইটুকুই তোমাদের সাথে জানালাম যে এবারও হতাশার সাথেই আমরা কলকাতায় ফিরছি। এতগুলো টাকা পয়সা সব জলাঞ্জলি, এতদিন হোটেল থাকা, সব কিছু খরচা শেষ, মানে বেকার, শেষ মানে বেকার। আজকের এই যে খরচাগুলো হলো, টাইমিং হসপিটালে, এই বারবার ওটির ডাক্তারের সাথে দেখা করা, নানা রকম
টেস্ট করা ওটির আগে, নানা রকম মানে অ্যানেস্থেশিয়া ডাক্তারের সাথে দেখা করা, প্রত্যেকটা ডাক্তারের পিছনে 4 থেকে 5 ঘন্টা টাইম দেওয়া। তার ফল কী হলো? তার ফলে কিছুই হলো না, শেষ পর্যন্ত বাড়ি যেতে হবে। থাক, আর আমি ভাববই না, আর ইচ্ছা আছে ঠাকুর দেবতাকেও আমি ডাকবো না। ওই ঠাকুরও না বড় লোকদের কথাই ভাবি, আমাদের মতো গরিবদের জন্য ঠাকুর নয়। বড় লোকদের ঘরেই ঠাকুর শোভা পায়, গরিবদের মনেও ঠাকুর জায়গা করে না, আর গরিবদের ঘরেও জায়গা করতে চায় না। আমরা গরিব কী দেবো ঠাকুরকে? সেটাই। আর ঠাকুরের প্রতি আমার বিশ্বাস হারিয়ে গেছে, অনেক ডেকেছি, অনেক করেছি, আলটিমেটলি মানে কিছুই হয়নি। তো আমি একদম হতাশ, কেঁদে কেঁদে দিন যাচ্ছে। আর কি করব, মন যখন শক্ত হচ্ছে তোমাদের সামনে চলে আসছি। নাহলে সবার বলবো কি, এত গায়ে লাগা কথা, মানে আমার গায়ে লাগছে। সবাই বুঝছে না যে আমি একটা পেশেন্ট, আমার এত রকম রোগ। যে যেরাম পাচ্ছে আমাকে কথা শুনিয়ে দিচ্ছে, যেহেতু আমার জন্য আজকে এই সিচুয়েশনটা। সবাই সবার মতো কথা শোনাচ্ছে, আর ভালো লাগছে না, আর কারোর কথা নিতে পারছি না। আমি পছন্দই করি না, কিন্তু রোগের জন্য সবার কথা সহ্য করে নিচ্ছিলাম, কিন্তু এখন আর পাচ্ছি না। কলকাতায় যাই, আমি আমার মতো থাকি, যদি বাঁচার কপালে থাকে বাঁচবো, নাহলে চলো ফ্রেশ হয়ে পরে আসছি। ডাক্তার আমাকে ওয়েট কমাতে বলেছে। এখানে যদি আর সপ্তাহখানেক থাকতাম, আমার ওয়েট মনে হচ্ছে কমেই যেত। কালকের ওই ম্যাগি খাওয়া, তারপর থেকে আর কিছু খাওয়া নেই। আজকে সকাল থেকে এখন 12টা বাজে কিচ্ছু খাইনি। এত জোর খিদে পেয়েছে, এখন কিছু করে খাওয়ার মতো আমাদের ক্ষমতা আমার তো হচ্ছে না। এখন ওই ওয়েফার বের করে একটা খাচ্ছি, আমার মানে গা গুলিয়ে বমি হয়ে যাবে, এত জোর আমার খিদে পেয়ে গেছে। গৌতমবাবু রান্না করতে গেছে, গৌতমবাবুর সাথে আমার একটা অশান্তি চলছে। মানুষটা আমার জন্য যতই করুক না কেন, ছোট বড় কথাগুলো আমি মেনে নিতে পারি না। খুব নিজেকে অপমান মনে হচ্ছে, তাই আর কথা বলতে ইচ্ছা করছে না। আমি জানি না এতে আমি কতটা ভুল কতটা ঠিক, কিন্তু পারছি না। আমারও তো একটা সেলফ রেসপেক্ট আছে, আমি তো রোগগুলো ইচ্ছা করে নিজের শরীরে আনিনি না, কি করব। প্রায় 2 দিন পর আমরা ভাত খাচ্ছি। এই হসপিটাল করে আমাদের ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে। একেবারে রাতের খাবারের সাথে তোমাদের সামনে চলে এসেছি। দুপুরের পর থেকে সারাটা দিন প্রায় হাফ যে বেলাটা আমাদের হোটেল রুমেই কেটে গেছে। তো মাঝখানে একটু বেরিয়েছিলাম, আর বিকালবেলা একদম ঝমঝমিয়ে জোরে বৃষ্টি শুরু হয়েছিল, ওই বৃষ্টির মধ্যেই বেরিয়েছিলাম আমাদের ট্রেনের টিকিটটা আনার জন্যে। তো বললো কালকের 12টার মধ্যে দিয়ে দেবে, বললো কনফার্ম টিকিট আছে, আপনারা প্যাকিং করতে শুরু করুন, কালকের 12টার মধ্যে হাতে টিকিট দিয়ে দেবো। তারপর আমরা টুকিটাকি কিছু জিনিস কিনে আনলাম, ট্রেনে যাব যেহেতু, একটু ড্রাই কিছু খাবার দাবার, বিস্কিট, চানাচুর, আর গৌতমের প্রিয় মুড়ি নিয়ে নিয়েছি, একটু ছোলা নিয়ে এসেছি, ভিজিয়ে দিয়েছি, রাতে বানিয়ে নিয়েছি চাল ডাল দিয়ে খিচুড়ি। যে জিনিসপত্রগুলো আছে সেগুলো খেয়ে দিয়ে শেষ করে দিতে হবে, নাহলে তো আবার বয়ে নিয়ে যেতে হবে। তো সকালে গৌতম আমার জন্য মাছ ভাজা রেখেছিলো, মাছের তরকারি করেছিল, আমার জন্য 2 পিস মাছ ভাজা রেখে দিয়েছিল। তো এখন খিচুড়ি, মাছ ভাজা আর চিপস নিয়ে বসেছি আমি। আমার ভিডিও করতে করতে অলরেডি গৌতমবাবুর খাওয়া শেষ। আমার ডিনার খিচুড়ি, এদিকে মাছ ভাজা, একটা মাছ ভাজা গৌতম রেখেছে, এদিকে চিপস নিয়ে আমি বসেছি। একদম পাতলা পাতলা খিচুড়ি, আলু ছাড়া। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। মাথা আমাদের বিশাল টেনশানে ঘেটে আছে, অনেক রকম প্রশ্ন, অনেক রকম জানার অনেক কিছুই ছিল, যেগুলো ডাক্তারের কাছ থেকে আমাদের ক্লিয়ার হয়নি, তার জন্য একটা টেনশান রয়েছে। কিন্তু আর কিছু করার নেই, বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরি, তারপর দেখা যাক কপালে আর কি লেখা আছে। চলো, বাই।